উদয়নদা। আমি সুমন্তময় কয়েকটা কথা বলি। আমি নির্বেদবাবুর মতো তাত্ত্বিক না, অরুণবাবুর মতো আইনজ্ঞ না, আমি হয়তো এইভাবে গুছিয়ে বলতে পারবো না, কিন্তু কয়েকটা কথা তোমার মনে আসে যে যেদিনকে বিরোধী বিধায়করা বিধানসভার ভেতর আক্রান্ত হলো, সেদিন আমি এই প্রতিপক্ষ অনুষ্ঠানে এসেছিলাম, তোমরা আমাকে ডেকেছিলে। আমি একটা কথা বলেছিলাম যে এতদিন সন্ত্রাসটা ছিল রাস্তায়, মাঠে, পার্টি অফিসে, এবার একেবারে গণতন্ত্রের পীঠস্থান মন্দির বলো, মসজিদ বলো, সেখানে সন্ত্রাস করে সারা রাজ্যে হেডকোয়ার্টার্স থেকে বার্তাটা দেওয়া হলো যে তোমরা এটা চালিয়ে যাও, সরকার তোমাদের সাথে আছে। এবং আজকে যে কথাগুলো তুমি শোনো, মন্ত্রীদের মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে, কি বলছেন তারা। আমার মনে আছে এই বিধানসভায় গত বাজেটের সময় স্বরাষ্ট্র বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে আমার ঠিক আগে তৃণমূল কংগ্রেসের, তিনি এখন মন্ত্রী হয়েছেন, তিনি বক্তব্য রাখতে গিয়ে বললেন, এই যে বিরোধীরা এত কথা বলছেন, আপনারা এত কথা বলবার সুযোগ পাচ্ছেন, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা জিতবার পরে তিনি বলে দিয়েছিলেন জয়োল্লাস করো, কিন্তু সেটা যেন অন্যের ক্ষতি না করে এবং রবীন্দ্রসঙ্গীত বাজাও। তো তারপরেই আমার বক্তব্য ছিল, আমি ওটা বলতে গিয়ে বলেছিলাম যে হ্যাঁ, এটা আপনার ঠিক, রবীন্দ্রসঙ্গীত বাজানোর বন্দোবস্ত করেছিলেন, কিন্তু আমরা যারা সেই রবীন্দ্রসঙ্গীত শুনেছি বা শুনছি, আমাদের কাছে ওটা ভয়াবহ। আমাদের মনে হচ্ছে যে তান্ত্রিক মতে রবীন্দ্রসঙ্গীত বাজানো হচ্ছে। হিংসায় উন্মত্ত, তারা কারণ বাড়ি থাকবে, সেখানে আরো মানে তান্ত্রিক মতে কিছু করতে হলে যা যা প্রয়োজন সব থাকবে, এবং রবীন্দ্রসঙ্গীতটাও সেইভাবেই বাজানো হচ্ছে। তার ফলে এই ঘটনাগুলো ঘটছে। না, একটা জিনিস কিন্তু আমি একটু প্লিজ, আমি এটা বলতেই হবে, আপনি বলবেন, আপনি বলবেন না, আমি বলছি একটা জিনিস কিন্তু আমাদের মানা দরকার, যে নির্বাচনটা শেষ হওয়ার পরে লাস্ট বিধানসভার প্রথম দিক উনি যে কন্ট্রোলটা দিয়েছিলেন, এটা কিন্তু অনস্বীকার্য। আপনি কলকাতায় বসে এটা বুঝবেন না, আমি বলছি আপনি টালিগঞ্জে বসে বুঝবেন না। আমি আপনাকে বলি, আপনার টালিগঞ্জে বসে শহরে হিংসা ছড়ায়নি, এটা কিন্তু শহরে হিংসা ছড়ায়নি, শহরে হয়নি। আমি তো বলছি যে আপনি কলকাতায় বসে, আমি তো বলছি সেই হিংসা হলে সেটা দাঁড়ান আপনি বলবেন, আপনি তো প্রেস মিডিয়াতে আসতো, এটা শুনুন, আপনাদের সমালোচনা করতেই হবে, গ্রামে গঞ্জে আপনাদের সমালোচনা করতেই হবে যে কোনো ভাবে, আপনার কথা শুনুন, সুতরাং আপনারা বলবেনই এই কথা, আপনাদের কাছে কিছুই এই সরকারের ভালো নয়, মুখ্যমন্ত্রী না আপনার সময় আপনি বলবেন, শুনুন তো, আপনি বলুন না, আপনার সময় তো আপনি বলবেন, আপনি কেন বাধা দিচ্ছেন? আপনাকে তো বলেই দিয়েছে যে আপনি তৃণমূলপন্থী, আপনি অবশ্যই, তাতে কোনো অসুবিধা নেই তো, আপনি বলবেন, আপনি কেন বাধা দিচ্ছেন? আমি আপনাকে সমীরবাবু বলি, আমি তো সেই সময় বলেছিলাম, আপনাদের বলেছিলাম, আমি এমনকি বামপন্থী নেতাদেরও বলেছিলাম, অনেক মিডিয়াকে বলেছিলাম, দিনহাটায় গুলি চলেছিল, 5 জন লোক মারা গিয়েছিল, যেটা সিঙ্গুরের ক্ষেত্রে হয়েছিল, নন্দীগ্রামের ক্ষেত্রে হয়েছিল, দিনহাটার ক্ষেত্রে হয়নি কেন? অত সেইভাবে বৃদ্ধজনেরা, সুশীল সমাজ সেখানে ছুটে যায়নি কেন? যেটা সিঙ্গুরের ক্ষেত্রে হয়েছিল, নন্দীগ্রামের ক্ষেত্রে হয়েছিল, দিনহাটার ক্ষেত্রে হয়নি কেন? অত সেইভাবে বৃদ্ধজনেরা, সুশীল সমাজ সেখানে ছুটে যায়নি কেন? কারণ সেখানে হোটেল নেই ভালো, সেখানে কেন জাননি, এত বড় ঘটনা ঘটে গেল। আমি এটা আমার ব্যক্তিগত ধারণা, ভুল হতে পারে, শহরের সব ফরওয়ার্ড ব্লক নেতাই জাননি। আমি তো বলছি যে কারা, আমি বামপন্থী নেতাদের কথাও বলেছি যে জাননি এই ঘটনাগুলো। এইবার যে ঘটনা একটার পর একটা আপনারা দেখাচ্ছেন, সুব্রত দাকে দিয়ে দেখালেন। সুব্রত দা যে কথাটা আজকে বলেছেন, আমরা যখন ছাত্র, কলেজের ছাত্র, তখন সুব্রত দা হচ্ছে রাজ্যের ডাক সাইটের ছাত্র নেতা, এবং যত মন্ত্রী আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, কিন্তু রাজ্য মন্ত্রিসভায় একমাত্র অভিজ্ঞ মন্ত্রী হচ্ছে সুব্রত মুখার্জি, যিনি সেই সময় মন্ত্রী ছিলেন 72 থেকে 77 সাল। আজকে যে কথাগুলো উনি বলেছেন না, আমার বিশ্বাস যে উনি ভালো করে জানেন, এবং উনি মন থেকে এটা রাজ্যপালকে বলেননি। কারণ সুব্রত মুখার্জিকে আমরা যতদূর চিনি,
ওনার সম্বন্ধে বেশ বড় সাইজের একটা ফলের নাম করে ওনাকে বলা হতো। উনি আবার তার নেত্রী, এখন যিনি নেত্রী, তাকে আবার কি বলেছেন সেগুলো তো আমরা সব জানি। কিন্তু ওনার মনে হয়েছে, আমার যেটা দেখে মনে হলো, যে গত কয়েকদিনে উনি ওনার হাঁটুর বয়সী নেতাদের কাছে পিছিয়ে গেছেন। মদন মিত্র, তারপরে ফিরহাদ হাকিম, আরও যারা সব বলছিল, এমনকি ওনাকে একটা সাইডে রেখে যে দেখছিলাম 4 মন্ত্রী মিলে প্রেস কনফারেন্স করছে, প্রেস মিট করছে, সেখানে সুব্রত মুখার্জিকে পেছনে রেখে দেওয়া হয়েছে। এই যে পিছিয়ে পড়া অবস্থা, সেই পিছিয়ে পড়া অবস্থার থেকে একেবারে সামনে আসতে হলে এমন একটা কথা বলতে হবে, এমন জায়গায় আঘাত করতে হবে যে গণতন্ত্রের ভিতটাকে নাড়িয়ে দিতে হবে, সারা রাজ্যে এটা নিয়ে হইচই শুরু হবে। সেই চিন্তা ভাবনা করেই এই কথাগুলো বলছেন। এবং এই কথাটা শুনে রাখুন যে আরাবুল ইসলাম যে ঘটনাগুলো ঘটাচ্ছেন, তৃণমূল কংগ্রেস যে ঘটনাগুলো ঘটাচ্ছেন, পুরোপুরি তাদের নেতা নেত্রীদের যে আলোচনা হয়, যে হয়তো নেতারা জানেন না, হয়তো পার্টি জানে না। এই একটা ঘটনা বলুন তো, যে বিধানসভার ভেতরে একজন মহিলা বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, এত শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসিদের নিয়ে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উন্নয়নের জন্য এত কথা বলা হচ্ছে, একজন মহিলা বিধায়ক দেবলীনা হেমব্রম, তিনি মন্ত্রী ছিলেন, শুধু না ট্রাইবাল সিটের থেকে তিনি জিতে এসছেন। তিনি তাকে যখন মেঝেতে ফেলে পুরুষ বিধায়করা, এমনকি মন্ত্রীরা পর্যন্ত মারধর করলেন, মুখ্যমন্ত্রী তো একবারও বললেন না, নিন্দা করলেন না এই ঘটনার? একবারও কি বলেছেন? বলেননি। তাহলে বার্তাটা কি যাবে? উল্টে আমরা দেখলাম, আমাদের বলেছিলেন যে 10 বছর মুখ বন্ধ করে রাখো। আর একজন ওনার দলের বিধায়ক শিখা মিত্র, তিনি কি বলেছিলেন? তিনি বলেছেন যে দলই করুক, যারাই করুক, এই ঘটনা নিন্দনীয়। এটা একটা পশ্চিমবাংলার যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে বিধানসভার ভেতরে। তাকে আমরা দেখলাম সাসপেন্ড, তিনি চিঠি পেয়েছেন কি পাননি সেটা বড় কথা, আমরা সেটা জানি না, কিন্তু সংবাদ মাধ্যমে তো বেরিয়ে গেল যে তাকে সাসপেন্ড করে দেওয়া হলো, দল থেকে বের করে দেওয়া হলো। এই যে আরাবুলের ঘটনা, মাননীয় মুখ্যমন্ত্রী অসুস্থ, সেই অবস্থায় ইয়েতে চলে এলেন, রাইটার্স বিল্ডিংয়ে চলে এলেন, পুলিশের বড় বড় কর্তাদের সাথে, স্বরাষ্ট্র সচিবের সাথে মিটিং করলেন। নিটফলটা কি বার্তাটা তিনি পশ্চিমবঙ্গের মানুষকে দিলেন? পার্থ চট্টোপাধ্যায়কে এগিয়ে দিলেন। তিনি যে কথা বললেন, তিনি তো মন্ত্রী হিসেবে বলেননি, তিনি দলের নেতা হিসেবে রাইটার্স বিল্ডিংয়ের থেকে বলেছেন। এবং এটা তো গত এই যে 19 মাস 20 মাসের সরকার, এই ঘটনা তো ঘটছে, সরকার চলছে কালীঘাট থেকে, দল চলছে রাইটার্স বিল্ডিং থেকে, যা খুশি তাই করা হচ্ছে। এবং এটাই বলা হচ্ছে সব কিছু লক্ষ্য হচ্ছে নির্বাচন, আগামী পঞ্চায়েত নির্বাচন। সেই পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটা জেলা পরিষদ দখল করতে হবে। গ্রামে গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী যখন বলেন যে এবার এই জেলার সব কয়টা পঞ্চায়েত সমিতি চাই জেলা পরিষদ জিততে হবে, আপনারা তৈরি থাকুন, আপনারা কি তিনি সরকারি মঞ্চের থেকে যখন এই কথা বলেন, একজন মুখ্যমন্ত্রী যখন বলেন যে জিততে হবে, করতে হবে, তখন কি বার্তা যায়? এই জায়গাটাই আমাদের আজকে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি কি জানেন দিনাটা? বলতে দিন আমাকে, আমি আসবো তার আগে আমাকে বলতে দেবেন তো, বলুন না, আপনার টার্মের নিঃসন্দেহে বলবেন। তার আগে অনেকে বলছেন যে আরাবুল ইসলামের পেছনে তৃণমূলের সর্বোচ্চ লেভেল থেকে, সর্বোচ্চ স্তর থেকে সাহায্য আছে এবং মদত আছে, আমরা জানি না। কিন্তু আপনাদের মনে থাকবে যে বৈদিক ভিলেজ কাণ্ডের সময় আরাবুল এবং তার ভাই খুদে সরাসরি অভিযুক্ত হয়েছিল। তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের স্টুডিওতে আসছেন, আমাদের ফোন ইন ইন্টারভিউ দিতেন, তখন বারবার আরাবুল নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম। তখন ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো আপনাদের। আরাবুল তো এমএলএ হয়েছে 2 বছর, কিন্তু গভর্নমেন্টে আছে 32 বছর, আর বৈদিক ভিলেজ তৈরি হয়েছে আজ থেকে প্রায় 15-20 বছর আগে। শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করলে হবে? আরাবুল তো 2 বছর এমএলএ হয়েছে, আর 32 বছরের গভর্নমেন্ট আছে। ডোন্ট ফরগেট, সিপিএম এর কাজই হচ্ছে নিজেরা যখন বিপদে পড়ে তখন অন্যকে ভাবে নামে বলে যদি আমরা কিছু শক্তি পাই। রাজারহাটে হাজার হাজার একর জমির আরাবুল দেয়নি। ওখানে যারা জমি নিয়ে কারবার করে জমি মন্ত্রীদের জিজ্ঞেস করুন। আরাবুলের নাম বলে আসল বেড়াল ঘরে ঢুকিয়ে দিলে হবে না। আর যিনি আরাবুলের কথা বলছেন তিনি নিজে আরাবুলকে নিজের অফিসে 4 বার করে ডেকে পাঠায়।
যে জমিটা করে দে, তুই যা চাই তাই দিয়ে দেবো। আমি তো আরাবুলকে বলছি একদম যাবি না। সিপিএম এর মন্ত্রী গৌতম দেব কেন থেকে পাঠান তাকে বারবার? আরাবুলরা 2 বছর এমএলএ হয়েছে, আর একটা এমএলএ এসব ক্ষমতা নেই, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, নানা রকম ভাবে গৌতম দেব ওকে প্রেশার ক্রিয়েট করেছে, এটা আমি জানি। আমি জানি মিটিংয়েও দাঁড়িয়ে বলেছে, তোকে ডাকলে তুই গেলি কেন? বলে আমাকে কমিটির ব্যাপারে কথা বলতে ডেকেছে, তাও যাবি না, আর ফাঁসিয়ে দেবে। কারণ আমি জানি বলে, ওরা ছোটো ছোটো বাচ্চা ছেলে। কিন্তু কথা হচ্ছে, এবং আপনারা দেখেছেন যে ওর বিরুদ্ধে কিছু করতে পারেনি। এই যে ঘটনাগুলো ঘটেছে, যখনই এ ধরনের কিছু ঘটনা ঘটে, সিপিএম নিজে কিছু কেস সাজায়। আমি আরেকবার অনুপদার কাছে যাব। আরেকটি ছবির সম্পূর্ণ হয়ে গেছে, অনুপদা একটু যদি ব্যাখ্যা করেন। সত্যি এটা একটা বিশ্বাসভঙ্গের কাহিনী, আপনারা সবাই জানেন। তবে বিশ্বাসভঙ্গটা যত না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, ততটা তার থেকে বেশি বোধহয় এবিপি আনন্দ কিংবা স্টার আনন্দের কাছ থেকে। হ্যাঁ, আপনি বলছেন রাজ্যের মানুষেরও কোথাও আশাভঙ্গর একটা অনুভূতি হচ্ছে। আসলে উনি হয়তো ভেবেছিলেন যে এই বিশ্বাসটা সারা জীবন ধরে রেখেছিলেন যে আমার সঙ্গেই থাকবেন যে কোনো অবস্থাতে। তো সেটা তো অবশ্যই একটা বড় বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ অনুপদা। আপনাদের দেখাতে চাইবো যে আমাদের চ্যানেল সম্পর্কে তার মতবাদ কিভাবে র্যাডিক্যালি পাল্টে গেছে, আপনাদের দেখাবো। আপনার কাগজ করবে, আপনার চ্যানেল করবে, আমি জানি। আমাকে এসে গেল, আপনার কাগজ করবে, আপনার চ্যানেল করবে, আমি জানি। তাতে কি এসে জানা আমাকে এসে গেল, সমালোচনা তো আমাকে আলোচনার পথ প্রস্তুত করবে, স্টার আনন্দ ওরা করছে, নিরপেক্ষভাবে কাজ করবে। নিরপেক্ষভাবে কাজ করার জন্য আমরা নিশ্চয়ই সকলকে সাহায্য করব। তাতে যদি আপনাদের সমালোচনা হয়, হোক না, সমালোচনা তো আমাকে আলোচনার পথ প্রস্তুত করবে। আপনারা আমাদের সমালোচনা করেন, বাট আমাদের মতামতটা জানবার অধিকার দেবেন, এটার জন্য আমরা খুশি। আমি সিপিএম এর কায়দায় রাজনীতি করি না যে সিপিএম নামলো বলে আমি একটা ডান্ডা দিয়ে পিটিয়ে দিলাম। তাতে ও তো চাইবে 3-4 জনকে 3-4টে ওদের চ্যানেল আছে, স্টার আনন্দ, সুতরাং এই চ্যানেলগুলোকে নিয়ে ওরা মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করবে। আমি তো সাধারণ মানুষকে বলবো যারা মিথ্যে কথা আর অপপ্রচার করছে তাদের টিভি দয়া করে দেখবেন না, সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের সম্পর্কেও তার ধারণা বারবার পাল্টে গেছে, একেবারে র্যাডিক্যালি। দেখো। সংবাদ মাধ্যম সংক্রান্ত প্রশ্নে আসি, সেটা হচ্ছে ওই 93 সালে যেখানকার কথা বলছে, প্রেস কর্নার ভেঙে দেওয়া হয়েছিল। প্রেস কর্নার আমি চালু করব। আচ্ছা, এইখানেই যেখানে ভেঙে যাওয়া জায়গা আপনি ভালো করে করব। একটা কাগজপত্র হারিয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, যেমন আবার লাগছে কি করে পুলিশ আবার করছে, কি করে ওদের সিভিতে কি করে আবার করছে। আপনাদের সিস্টেম মেনটেন করতে হবে, কিন্তু আমি বললাম একটা ফাইল চুরি হয়ে ধরবে। এটা মিথ্যে কথা আপনি সাজিয়েছেন, না করলেও আপনি সাজাবেন, এটা সাজানোটা আপনার স্বভাব। আমি খোঁজ নিয়েছি, নাথিং, কিচ্ছু হয়নি। আপনি নিজে করেছেন, সাজিয়েছেন। অনেকে কেস সাজিয়ে করে 4-5জনকে দিয়ে, আপনি সাজিয়ে করেছেন পরিকল্পিত। এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করব অত্যন্ত গুরুতর একটা অভিযোগের দিকে। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের 2 অফিসার এবং অর্থ দফতরের 1 অফিসারের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ এবং গ্রেফতারি পরোয়ানা জারি হলো। ঠিক কী ঘটনাটা দেখাবো আপনাদের। 2002 সালে গঠিত হয় তৃণমূল এমপ্লয়িজ ফেডারেশন ওয়েলফেয়ার ফান্ড। অভিযোগ সংগঠনের তরফে বলা হয় তাদের ফান্ডে যাঁরা অর্থ গচ্ছিত রাখবেন তাদের টাকা 40 মাসে দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু 2010-এর 30শে নভেম্বর আরতি সাহা নামে মহাকরণের তথ্য সংস্কৃতি দপ্তরের এক কর্মচারী হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। আরতির দাবি
তাঁর 56,600 টাকা আত্মসাৎ করা হয়েছে। তিনি তৃণমূল এমপ্লয়িজ ফেডারেশন ওয়েলফেয়ার ফান্ডে টাকা রেখেছিলেন, কিন্তু এখন আর তার কোনো টাকা ফেরত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। এই ঘটনায় নাম জড়ায় মুখ্যমন্ত্রী সচিবালয়ের আধিকারিক সঞ্জীব পাল, মুখ্যমন্ত্রী সচিবালয়ের রেজিস্ট্রার অমিতাভ মাইতি ও ডেপুটি সেক্রেটারি ফিনান্স অরুণ পালের। সূত্রের খবর, পুলিশ তদন্তে নেমে জানতে পারে টাকা গচ্ছিত রাখার জন্য যে ফান্ড গঠন করা হয়েছিল তার কোনো রেজিস্ট্রেশন নম্বরই নেই। 2012 4 আগস্ট আদালত 3 অভিযুক্তকে ডিসেম্বরের মধ্যে গ্রেফতারের নির্দেশ দেয়, কিন্তু ডিসেম্বরে পুলিশ জানায় তৃণমূল কর্মচারী সংগঠনের নেতা সহ 3 জনই পলাতক। তখন সময়সীমা বাড়িয়ে 15 এপ্রিল 2013-র মধ্যে 3 অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেয় আদালত। ইতিমধ্যে তৃণমূল কর্মচারী সংগঠনের নেতা সঞ্জীব পাল সহ 3 জনই নিম্ন আদালত ও কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন, কিন্তু তা খারিজ হয়ে যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পুলিশের খাতায় অভিযুক্ত 3 জন ফেরার হলেও তারা প্রতিদিনই মহাকরণে আসছেন। খোদ অভিযুক্ত সঞ্জীব পালও জানিয়েছেন তিনি প্রতিদিনই মহাকরণে আসেন, কিন্তু তার দাবি তিনি গ্রেফতারি পরোয়ানার কথা জানেনই না। আমি জানিও না যে আমি আই এম অলরেডি চার্জশিটেড এবং কোর্ট হুলিয়া জারি করেছে আই এম অ্যাবসকন্ডিং, কারণ এই অফিসে জয়েন করার পর থেকে আমার একদিনও ছুটি নেই, কোনো বিদেশ ভ্রমণও করিনি এবং কোনো ছুটি নিয়ে বাইরে যাওয়ার প্রশ্নই আসে না, প্রতিদিনই অফিসে আছে এবং আপনারাও এখানে ডিউটি করেন, রোজই আমাকে দেখতে চান, অ্যাবসকন্ডিং এর প্রশ্নই নেই। যদি ধরেও নি তর্কের খাতিরে আমি তৃণমূলের ট্রেড ইউনিয়নের নেতা, তাহলে তো আমি বর্তমান রাজনৈতিক দল যে দল সরকারের ক্ষমতাসীন তাকে প্রভাব খাটিয়ে তো মামলাটা গুটিয়েই দিতে পারতাম, এটুকু কি ক্ষমতা আমার নেই? সেরকম ভাবে প্রভাব খাটাইনি তো, আমি তো জানিই না যে অলরেডি আমি চার্জশিটেড, আমি তো জানি মামলাটার অভিযোগ প্রত্যাহার হয়ে গেছে, অতএব মামলাটা ক্লোজ হয়ে গেছে হয়তো। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও কিভাবে অভিযুক্তরা রাজ্য প্রশাসনের সদর দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী কর্মচারী সংগঠন। এই ধরনের ইল্লিগাল চিটফান্ড মহাকরণের ভেতরে এবং সকল সরকারি দপ্তরে বন্ধ করা হোক এবং দোষী ব্যক্তিদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করে গ্রেপ্তার করা হোক। কিন্তু বারবার দেখা যাচ্ছে আদালত নির্দেশ দিচ্ছে তাদের অ্যারেস্ট করার জন্য, কিন্তু তা সত্ত্বেও পুলিশ তাদের দেখাচ্ছে অ্যাবসকন্ডিং, পুলিশ তাদের অ্যারেস্ট করছে না, শুধুমাত্র এই কারণেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ছত্রছায়া তাদের উপর আছে এবং তারা খোদ সিএমওতে অন্য দপ্তর থেকে পালা বদলের পর ট্রান্সফার হয়ে সেখানে তারা জাকিয়ে বসে আছেন, শুধুমাত্র এই কারণেই পুলিশ তাদের অ্যারেস্ট করছে না। বেল রিজেক্টেড হয়েছে, অথচ এরা রাইটাসে ঘোরাফেরা করছে এবং একজন মুখ্যমন্ত্রীর দপ্তরে বড় ইনফ্লুয়েন্সিয়াল জায়গা দখল করে আছে। কয়েকজন বোধহয় রাইটাসের কিছু কর্মচারী এসেছিল, তা আমি মাথা ঘামাইনি, আমি বলেছি পরে আসুন, আমি আগে দেখে নিই, দেখে তারপর করব মামলা, যে দরকার পড়লে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে কিছু করা যায় কিনা, বা ক্রিমিনাল মামলা যারা, আমি তো ক্রিমিনাল করি না, ক্রিমিনাল কেস যারা ক্রিমিনাল করে তাদের দিয়ে করাবো ক্রিমিনাল কেস। তদন্তে নেমে পুলিশ জানিয়েছে বিভিন্ন নথি ঘেঁটে টাকা সংগ্রহের যে তালিকা তারা পেয়েছেন তার হাতের লেখা হস্তলিপি বিশারদদের দিয়ে দেখানোর পর প্রমাণিত হয়েছে সেগুলি অভিযুক্ত তৃণমূল কর্মচারী সংগঠনের নেতা সঞ্জীব পাল ও ডেপুটি সেক্রেটারি ফিনান্স অরুণ পালের। পুলিশের কাজ কি অভিযুক্তকে বিচারের কাঠগড়ায় পৌঁছে দেওয়া নাকি অপরাধীকে আড়াল করা? এই ঘটনার পর নতুন করে উঠছে সেই প্রশ্ন উঠছে পুলিশের নিরপেক্ষতা নিয়েই। পুলিশ কি তাহলে সমাজের রক্ষক নাকি শাসক দলের অনুগত বাহিনী মাত্র? দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আমি অরুণাবদার দুটো স্পষ্ট প্রশ্ন আছে। এক, পুলিশ কোর্টকে একবার নয় দুবার বলছে তারা অ্যাবসকন্ডেড, তারা নিজেরাই বলছেন যে কোনোভাবে পলাতক না, রোজ রাইটার্স বিল্ডিংয়ে অফিস করছেন, 1 নম্বর। 2 হচ্ছে আপনি ফোনোটা লক্ষ্য করুন কি ইন্টারেস্টিংলি বলছেন যে আমি তৃণমূলের নেতা, আমি তো চাইলেই প্রভাব খাটিয়ে মামলা গুটিয়ে দিতে পারতাম। মানে ঠিক যেমন আমাদের কনিষ্ঠতম সাংবাদিক পার্থকে রাস্তায় ফেলে মারা হয়েছে, তার ছবি আছে, আমরা জানি না তৃণমূল নেতাকর্মীরা এখনো পর্যন্ত একজনও গ্রেফতার হননি, মামলাটা তারা প্রভাব খাটিয়ে গুটিয়ে দিয়েছেন কিনা এটা অবশ্য জানি না। অরুণাবদা, এটা তো আছে, এটা করতে গিয়ে আমি বলছি এই ছোটোখাটো ব্যাপার করতে গিয়ে মমতা ব্যানার্জি ভয়ানক আনপপুলার হয়ে যাচ্ছেন। এটা সামান্য ব্যাপার, ছোটোখাটো এমপ্লয়ি এই ধরনের যে জায়গায় কে পোস্টিংয়ের জায়গায় দিয়েছে ক্লাস 4 এমপ্লয়িজরা, কোথায় কে পোস্টিং হবে সে ঠিক করে দেয়, তারপর অফিসার সই মারে। এবং আমি তোমায় বলি প্রত্যেকটা অফিসার ভয়ানক ভীত, কেউ মুখ খুলতে চাইছে না। হ্যাঁ, যাই হোক, ওটা আমি বললি না। তোমার একটা আমার অভিযোগ আছে তোমার সম্বন্ধে, মদন যখন বলবে আমাকে তার পরে দিলে না কেন, খুব এন্টারটেনিং। ও বলেছে পার্ক স্ট্রিটের মহিলা বিয়ার খেয়েছে, কে বলছে? মদন মিত্র। ভালো লাগলো। বলছে তাজা আরাবুল, আমি শুনেছি তাজা বোমার কথা শুনেছি, আরাবুলকে বোমা হিসেবে বলতে তাজা আরাবুল। এখন মদন আমাদের খুব বন্ধু, নির্বেদনও বন্ধু, 71 সাল থেকে বন্ধু।
5টার পর আর আমরা ওর কথা মনে করি না, কিন্তু এখন দেখছি সকালবেলা ওই কথা বলছে। 5টার পর যে কথা আমরা ওজন দিতাম না, এখন সকালের কথা ওজন দেওয়া যাবে না। না, ওর মধ্যে একটা জিনিস কিন্তু আপনার উইথ আ সিরিয়াস নোট মানতে হবে যে বিগত প্রায় 1.5 দশক ধরে এসএসকেএম এর ইউনিয়নের সঙ্গে বললাম তো যখন বন্ধু হয় না, আমি বলছি তো প্রচুর সাধারণ মানুষ, গরিব মানুষের পাশে মদন মিত্র দাঁড়িয়ে হাসপাতালে ভর্তি কি করেছে। আশ্চর্য, আমি তো সবাইকে হেল্প করে দেবো, আমার মাথার চুল কম তুমি বলবে না, কি আশ্চর্য, যেটা আমার বলতে হবে, আমার মাথার চুল মেয়েরা দেখে পছন্দ করবে এই বুড়োকে, ঠিক আছে, দ্যাট ইজ হার্ড রিয়ালিটি। এবার দেখো, এবার আরেকটা বলছি, এই শিশির অধিকারী নেচে নেচে বলছেন, অথচ আমি জানি মানে আমার মানে নেচে নেচে বলা, আমি শিশির অধিকারী জানি না, আগে একটু মোটা ছিলাম, এখন রোগা হয়ে গেছে। আমাদের যে ফিজিওথেরাপিস্ট তারা বলছে এখন নাচবেন, তার এফেক্টটা এখনো স্টেজে চলে যাচ্ছে মারাত্মক। 3, এই যে প্রতিদিন কি শুভেন্দু বলো, প্রতিদিন সন্ধেবেলায় পাউডার স্নো মেখে বসছে, সকালবেলা ঘুমিয়ে, দুপুরবেলা ঘুমিয়ে, আমি জানি না, আমাদের কিন্তু খুব কষ্ট হয় এখানে আসতে। এই বাড়ি যাব, বাড়ি গিয়ে কালকে রাত মানে 1:30 অবধি পড়তে হয় কালকে কি মামলা চলবে। কেন লোকে তো থেকে মামলা না, পিকুলিয়ার হলো যারা তৃণমূলের খুব বঞ্চিত লোক, তারা এমএলএরাও লিখে পাঠায় এক কলমে যে ওনারা দেখবেন, কিন্তু কেউ যাতে না জানে, করে দিই মামলা। স্বাভাবিক, আফটার অল পার্টি ক্যাডার একসঙ্গে না, সৌজন্য, এটা ফিলিং থাকে। এই যে পার্টি করেনি তার এই ফিলিংটা থাকবে না। সিপিএমের লোকেরাও আসে, কংগ্রেস তো আসেই। সুতরাং এই যে দূর থেকে বলে দেওয়া, মানে ভাবুন, আগে আমার জানেন তো কুকুর সমাজের প্রতি একটা শ্রদ্ধা ছিল যে এদের গ্রাউন্ড শক্তি খুব ভালো, এখন খারাপ হয়ে গেছে, এবং কুকুরদের দেখছি এফিসিয়েন্সিটা কমে গেছে। এত দূর থেকে স্টার আনন্দে বসে আছি আমি, নির্বেদ, বিশেষ দুজন আর কি, স্নো পাউডার সেন্ট মেখে আসছি, এত দূর থেকে বলা যাচ্ছে, আর তো দরকার নেই। এবার ক্রিমিনালের ফটো নিয়ে এদের শোকাবে এবং শুকিয়ে বলবে যে ভাই কোথায় আছে, বলবে আসানসোল, কোথায় শুকিয়ে বলবে শিলিগুড়ি। এই যে জায়গাটা যে প্রতিপক্ষের আনবিক, আমি এত দূরে বসে আছি। এবার দেখো তাপস পাল একটা সময় বললো, আমার মনে আছে, যে কংগ্রেস হলো সিপিএমের 5 আটা কুকুর, বিখ্যাত উক্তি। তারপর আমাদের সমর্থনই জিতলো। আমি তখন বলেছিলাম, আমরা তো জেতার পর আমি বললাম, ভাই আমরা তো 5 আটা কুকুর, তো কুকুরের আমরা হলাম 206 যদি কুকুর হই, তাহলে ল্যাজ হলো 19টা হলো তৃণমূল। তা আমরা কখন একটু চুলকোবে ল্যাজ ঝাড়িমার মানে চুলকোবো, তাপস কিন্তু পড়ে যাবে। তারপর থেকে বলেনি, আবার দেখলাম এখন বললো যে হিপোক্রেট। কারা হিপোক্রেট? ওর মিটিংয়ে কারা বক্তৃতা দিতে গেছে? হিপোক্রেটগুলোই তো বক্তৃতা দিতে গেছিল। সেন্স অফ প্রপোর্শনটা হারিয়ে ফেলেছে, যেটা আমি বারে বারে বলছি। এরা কিন্তু মমতা ব্যানার্জির, আমি ছোটবেলায় পড়তাম না যে মানে বুদ্ধিমান শত্রু থাকা ভালো, মানে বুদ্ধু বন্ধুর চেয়ে, এই তো সেটাই তো বলতো, বোকা বন্ধুর চেয়ে। এই একদম বোকা বন্ধুতে ভর্তি হয়ে গেছে, এবং ওনাকে ফেলে দেবার পক্ষে সিপিএম, কংগ্রেস, এদের কাউকে দরকার নেই, ওর নিজের দলই ফেলে দেবে। শুভেন্দু একাই ফেলে দেবে। শুভেন্দুর বক্তৃতা দেখেছো, কি অ্যারোগেন্স, এই মারবো সেই মারবো, এটা কি মানে আমি বুঝি বাচ্চা ছেলে ঠিক আছে, কিন্তু একটা মেম্বার অফ পার্লামেন্ট এই বক্তৃতা পার্লামেন্টে দেয়, কোনোদিন মুখ খোলে না। কেন আমাদের একবার বলেছিল বোধহয় নির্বেদ রায়কে, তুই বলেছিলিস নির্বেদ, যে সন্ধ্যেবেলা গিয়ে বসে, ভাই কি করবো, ওকে ডাকো না কেন, তোমরা ডাকো, এখান থেকে ডাকো। মানে চাকরি বাকরি সব চলে গেছে সবার আমাদের, আর এখন কি করে বলবো যে শিশির বাবু, শুভেন্দুরা সবাই মিললেও তো আমি যে সামান্য চাকরিটা করি ওটা জীবনে গিয়ে পৌঁছাতে পারবে না, ওদের পুরো পরিবারের কেউ পারবে এখন এইভাবে বলতে হয়। তাহলে মানে এতদিন ধরে এই নোংরা ভাবে মদন বলছে, যাদের যাদের সম্বন্ধে বলছে প্রত্যেকটা মানুষ, শতকরা 100% মানুষ ওদের থেকে একাডেমিক্যালি রিচ, ওদের থেকে পড়াশোনা বেশি করেছে, ওদের থেকে অনেক বেশি সামাজিক জীবনে বা অর্থনৈতিক জীবনে, ওদের অর্থনৈতিক জীবনটা ওদের সঙ্গে কেউ পারবে না, সামাজিক জীবনে অনেক বেশি শ্রদ্ধা অর্জন করেন, আমাকে বাদ দিয়ে বলছি। এবার দেখো, কিন্তু আমি সেইটা ওদের বোঝাবে কি, ন্যাচারালি বোঝানো সম্ভব নয়। মদন বলছে যে শেষের দিন ভয়ঙ্কর হবে সিপিএম এর। আরে সিপিএম কে তো মানুষ সরিয়ে দিয়েছে, ভয়ঙ্কর দিন শেষের দিন ভয়ঙ্কর কার হয়? যে রাজত্ব করছে তার শেষের দিন ভয়ঙ্কর হয়। মদন কি বলছে কি না বলছে আমি দেখলাম। এবার সুব্রত মুখার্জিতে আসে, রাজ্যপাল সম্বন্ধে বলেছেন একই কথা সুভাষ চক্রবর্তী বলেছিলেন। রাজ্যপালের ওতে কি আছে এটা একটু জানা দরকার মানুষের। যখন শপথ নেয়, ধরুন এখন রাজ্যপালের মানে এম.কে. Narayan solemnly affirm that I will faithfully execute the office of the governor
of West Bengal and will be এইবার থেকে শুরু and will to the best of my ability preserve, protect and defend the constitution and the law. Constitution and the law. আইন শৃঙ্খলা আমায় দেখতে হবে সব, and that I will devote myself to the service and well-being of the people of West Bengal. যখন নন্দীগ্রাম হলো এই কথাটা হাইকোর্টে, যখন নন্দীগ্রামের কেসটা কি হলো আমি তো জানি, নিশীথ অধিকারীকে বলছে কিছু মানে নিশীথ অধিকারী তখন মন্ত্রী নেই, 2006 নমিনেশন পাইনি, সে বললো কিছুই হয়নি। আমি গিয়ে দাঁড়িয়ে কোর্টে চিফ জাস্টিসের ঘরে, আমি বললাম কিছু হয়নি, বলছে রাজ্যপাল এরকম বলতে পারে না, রাজ্যপাল বলতে পারে না এই যে ওয়েল বিইং অফ দি পিপল, মাইসেলফ টু দি সার্ভিস অ্যান্ড ওয়েল বিইং অফ দি পিপল। কাল যদি বলে যাচ্ছে এই যে 14খানা গাড়ি পুড়লো, সারা ভারতবর্ষ দেখেছে, শুধু বাংলা চ্যানেল না, তোমাদের বাংলা চ্যানেল না, সমস্ত ইংরেজি চ্যানেল, হিন্দি চ্যানেল সবাই। আচ্ছা ডিসক্রেডিটটা কার? মমতা ব্যানার্জির। 30খানা বাস ভেঙেছে বলছে সব, মানে এনডিটিভি থেকে CNN, IBN থেকে আরম্ভ করে আজ তাক সব বলছেন। ডিসক্রেডিটটা কার? মমতা ব্যানার্জির। তো সেইখানে ইনি বলছেন যে গভর্নরকে জিজ্ঞেস করেছে। আমি একবার অরুণাবদাকে থামাবো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, গভর্নর অর্থাৎ রাজ্যপাল এবং রাজ্য সরকারের যে সংঘাতের খবর আপনাদের দেখিয়েছিলাম, আজকেই রবীন্দ্র সদনে আরেকটা অনুষ্ঠান ছিল রাজ্যপাল MK নারায়ণের। তিনি স্পষ্ট বলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এবং মহাকরণের এই সুব্রত মুখোপাধ্যায়ের মন্তব্যে যখন প্রতিক্রিয়া তার কাছ থেকে চাওয়া হয়, স্পষ্ট ভাষায় বলেন, আই স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ গভর্নর অ্যান্ড অফকোর্স আই ডু স্ট্যান্ড বাই মাই কমেন্ট। আমার মনে হয় খুব সংক্ষেপে দুটো বাক্য, কিন্তু এর তাৎপর্য, এর গুরুত্ব অত্যন্ত সুদূর প্রসারী। অত্যন্ত দৃঢ়ভাবে মাননীয় রাজ্যপাল বলেন, আই স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ গভর্নর অ্যান্ড অফকোর্স আই ডু স্ট্যান্ড বাই মাই কমেন্ট। আপনাদের এইবার দেখাতে চাইব আজকে জানিয়ে বিতর্ক রাজ্যপাল গতকাল ঠিক কী বলেছিলেন এবং সুব্রত মুখার্জি তার প্রতিক্রিয়া ঠিক কী বলেছিলেন আরও একবার, তারপর আমরা আবার আলোচনায় ফিরব। আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাজ্যপালের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দৃঢ় মন্তব্য আমাদের সামনে এসেছে। সাংবাদিকদের সামনে একেবারে স্পেসিফিক প্রশ্নের উত্তরে ইনি এই উত্তর দেন। দেখাবো রাজ্যপাল এবং সুব্রত মুখোপাধ্যায়ের সেই চাপার উত্তর। রাজ্যপালের মন্তব্যের পরে সুব্রত মুখোপাধ্যায়ের মন্তব্য দেখুন। So you strongly reacted against any kind of attack, but it is still going on. I've made the position quite clear that I think the last 2-3 days have been more distressing and disturbing. I think we can't and we should not tolerate this kind of violence that's taking place. I believe it is the responsibility of the administration to ensure that law and order is maintained. And whoever is responsible, I think action has to be taken. The police have to be impartial as far as that is concerned. I think a city like Calcutta or a state like Bengal cannot accept this, and I think action should be taken and will be taken. So have you asked anything to state government regarding this? I am the governor. I am part of the state government. So how do you say? Do I tell? Have you instructed anything? Happy with the role of police? You asked about the role. I mean, clearly, when there is a major law and order sort of situation, there are weaknesses around. Yeah. Thank you, sir. Overall political culture of this state. Do you feel this has nothing to do with political culture? This is a kind of Gundaism. রাজ্যপাল উনি আজকে সংবাদপত্রে যা প্রকাশ হয়েছে, যদি রাজ্য সরকার সম্পর্কে এবং আইন শৃঙ্খলা জনিত ব্যাপার নিয়ে তা যদি সত্যি হয়, তাহলে আমি মনে করি যে যিনি সংবিধানের প্রধান তার পক্ষে এই ধরনের মন্তব্য করা সঠিক হয়। এতে জনমানুষের বিভ্রান্তি বাড়বে। ওনার যদি জানার বিস্তারিত দরকার ছিল, তাহলে এটা আমার পরামর্শ, এবং সংবিধানও তাই বলে যে উনি আমাদের আধিকারিকদের ডাকতে পারতেন, চিফ সেক্রেটারিকে ডাকতে পারতেন, সমস্ত রিপোর্ট দিতে পারতেন এবং তার ভিত্তিতে কোনো কথা বলতে পারতেন। কিন্তু শুধু সংবাদপত্র পড়ে পশ্চিমবঙ্গের এরকম একটা বিচ্ছিন্ন রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে এত বড় সরকারি সমালোচনা, এটা সঙ্গত নয়। লোকে ভুল বুঝবে এই কারণে
যে উনি কংগ্রেস সরকারের দ্বারা মনোনীত একজন সংবিধানের রক্ষাকারী হিসাবে এখানে এসেছেন, এবং এই বক্তব্য এই ধরনের ঘটনার একটা উস্কানিমূলক কাজ করবে। আপনি জানেন যে আইন শৃঙ্খলা চালাতে গেলে রাজ্যের ব্যাপার, এবং রাজ্যের ব্যাপার মানে যারা রাজ্যের নির্বাচিত প্রতিনিধি তাদের ব্যাপার। সেই রিপোর্ট না নিয়ে পাবলিকলি এই স্টেটমেন্ট এটা সংগত হয়েছে বলে আমরা মনে করি। আপনাদের আরও একবার বলে দেবো এই মুহূর্তের সব থেকে বড় খবর, ঠিক কী প্রশ্ন করা হয়েছিল এবং কি ছিল তার উত্তর আমি পরপর পড়তে চাইব। প্রশ্ন ছিল সাংবাদিকদের তরফ থেকে, মিনিস্টার সুব্রত মুখার্জি হ্যাজ সেড দ্যাট ইউ আর আন্ডার স্ক্যানার অ্যান্ড ইউ আর স্পিকিং পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, ইয়োর টেক। রাজ্যপাল উত্তর দেন, আই স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ গভর্নর। তারপর সাংবাদিকদের প্রশ্ন ছিল, আর ইউ স্টিল স্ট্যান্ড বাই ইয়োর কমেন্ট? মাননীয় রাজ্যপালের উত্তর, অফকোর্স আই ডু স্ট্যান্ড বাই মাই কমেন্ট। অর্ণবদা, আমি বুঝলাম না, সুব্রত দা তো গভর্নমেন্ট বলছে যেটা সিপিএম গন্ডগোলটা করেছে আগের দিন, পার্থ বলেছে, এ বলেছে, তো রাজ্যপালের স্টেটমেন্টটা তো ধরেই নেওয়া উচিত যে গভর্নমেন্টের এগেনস্টে সিপিএম করেছে বা এ করেছে। তো সুব্রত মুখার্জি কেন নিজের ঘাড়ে নিয়ে নিল যে গভর্নমেন্টের ক্রিটিসাইজ করেছে? তা তো না, গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করেনি, বলেছে গভর্নমেন্ট উচিত দিয়ে নেবে, আই এম দি পার্ট অফ দি গভর্নমেন্ট। সে বলছে খারাপ যে করেছে তাকে বিরুদ্ধে। আর সুব্রত মুখার্জি আগের দিনও এরা তো বলছে যে এটা করেছে সিপিএম, তো সিপিএম এর লোক অ্যারেস্ট হলে সুব্রত তার অসুবিধা কোথায়? আসলে অবচেতন মনে জানে কিন্তু গুন্ডাইজম ইজ গোইং অন, এটা স্পষ্ট। না না, গুন্ডাইজম কারা করেছে তো বলেনি সুব্রত। গভর্নমেন্ট বলছে গুন্ডাইজমটা করেছে সিপিএম, সুব্রত তার অসুবিধা হওয়ার কথা না। সে বলতে হ্যাঁ ঠিকই বলেছেন রাজ্যপাল। আপনি কি বলতে চাইছেন যে ঠাকুর ঘরে কে আমি তো কলাকাহিনী ধরনের ঘটনা হয়েছে? না না, তা না, আমি বলছি এক্স্যাক্টলি এটা সেইভাবে নিয়ে নিচ্ছে। অ্যাট দি ব্যাক অফ দ্য মাইন্ড হলো একটা গিল্ট ফিলিং আছে। আমি বলছি বারে বারে, দেখো এটা কি জানো তো, এদের অসুবিধা হচ্ছে যখন গোপালকৃষ্ণ গান্ধী বলেছিল তখন তো আমরা হইই করেছিলাম। একটা মজা হচ্ছে যে একটা বিখ্যাত উক্তি আছে যে আমি যখন বিরোধী পক্ষে থাকবো তখন আমি গণতন্ত্র দাবি করব, আর যখন আমি সরকারে ঢুকবো, রুলিংয়ে ঢুকবো, তখন আমি বিরোধী পক্ষকে গণতান্ত্রিক অধিকার দেবো না, কারণ আমি নিজে তো গণতন্ত্রে বিশ্বাস করি না। আমি দুর্বল থাকলে গণতন্ত্র চাইবো, বিশ্বাস করি না। যখন আমি সবল হব তখন কিন্তু গণতন্ত্র দেবো না, কারণ আমি গণতন্ত্রে বিশ্বাস করি না। তুমি দেখবে আমি কংগ্রেস করি, আমার পকেটে কিন্তু একখানা মেম্বারশিপ কার্ড আছে, কার্ড মানে স্ট্যাম্পে আবার নতুন মেম্বারশিপ হচ্ছে। তুমি একটা তৃণমূলের লোক দেখাতে পারবে এক্সেপ্টিং এমএলএ হলে ওই কার্ডটা মানে যে আমি যে সদস্য সেটা দেখালে তখন তোমাকে নথিভুক্ত করা হয় যে তুমি এমএলএ মানে দাঁড়াচ্ছ। এটা তুমি একটা লোক দেখাতে পারবে? নেই। এই যে এত বড় ইলেকশন হইচই, আমরা খুব গণতান্ত্রিক হ্যান ত্যান, দেখাতে পারবে? নেই। কারণ ওখানে একটাই কথা বলে, রেজিমেন্টেশনের চূড়ান্ত পর্যায়ে যেটা ওদের দলের রেজিমেন্টেশন আছে, সিপিএম এর রেজিমেন্টেশন হলো ডিক্টেটরশিপ অফ দি প্রোলেতারিয়েট, মানে ডিক্টেটরশিপ অফ দি পলিট ব্যুরো, ওপর থেকে জানাবে। আর এখানে ডিক্টেটরশিপ অফ সিঙ্গেল ম্যান। আগে ওটা ছিল, রাশিয়া হয়েছিল ডিক্টেটরশিপ অফ স্ট্যালিন, হয়ে গেছিল। এখানে ডিক্টেটরশিপ অফ মমতা ব্যানার্জি, আর কিছু নেই। তারপর দেখো কোন লেভেলে ভাবছো যে আরাবুলকে তুমি ইওলজাইজ করছো, বড় করছো। সিনেমায় দাবাঙে ঠিক আছে, চুলবুল আছে, চুলবুল পান্ডে, চুলবুল। এ তো বাস্তবে আরাবুল আর চুলবুলকে এক করে ফেললে মুশকিল আছে। দু হাতে বন্দুক চালাচ্ছে, আমি হিরো, এটা বাস্তব। যখন আমি সিনেমা দেখতে যাই, আই সাসপেন্ড মাই ডিসবিলিফ। আমরা সব কিছু অবিশ্বাস করি, সিনেমা দেখছি ঠিক আছে, 4 তলার উপর থেকে নায়ক লাফাতে পারে, কিন্তু বাস্তবে যখন বলবো যে আরাবুল ঠিক করছে, 4 তলার উপর থেকে নামিয়ে গুলি করছে, একদম শেষের শুরু কিন্তু সেদিন। এবং আমি বারে বারে বলছি, আমি সবকটা প্রোগ্রামেই বলছি, তাহলে সিম্পল দীপক ঘোষ কি ছাই পাতা লিখেছে, আই এম নট কনসার্ন। যাই হোক, বিক্রি ভালো হচ্ছে বই, কি হয়েছে আমি পড়িনি এখনো। কিন্তু দীপক ঘোষকে শাস্তি দিতে হবে। যদি বলতো ওটা ডিফামেটারি, ধরো ওকে, ধরলো না, কি করলো? বাড়িতে বললো একটা পুরনো, ওর বাড়ি হলো এই কি বলে কল্যাণীতে বাড়ি ছিল, আছে ভাঙাচোরা বাড়ি পড়ে আছে, সেখানে নাকি এয়ার রাইফেল পাওয়া গেছে। ওই বেলুন ফাটায় দেখেছো,
ওই বেলুন কেন ফাটানো এবং তার নাকি একটা লাইসেন্স লাগে। আমরা কেউ জানতামই না, পরে আমি খুঁজে দেখলাম একটা লাইসেন্স লাগে বেলুন ফাটাবার রেতেও ধরেছে। যার বিরুদ্ধে কিছু হবে, আমার বিরুদ্ধে তো প্রিভিলেজ মোশন আছে, আমি বুঝে নেবো, সেটা কোনো ব্যাপার। কি বলছেন এয়ার রাইফেলের জন্য দীপক ঘোষকে করেছে, তার বাড়িতে রেড হয়েছিল না কিভাবে, সেটা কিভাবে পেয়েছে জানি না, ওরা দীপক ঘোষের নামে এটা পেয়েছে যে এয়ার রাইফেল পাওয়া গেছে লাইসেন্সই, একটা ভাঙা মানে মোর্চে হারা এয়ার রাইফেল। ও হয়তো যখন বাচ্চা ছিল তখন চালাতো, এখন আর 75 বছর বয়স, এই রাইফেলটা কি করে জানি না। আমি বলছি দিস ইজ দি স্টেট অফ অ্যাফেয়ার্স। কাকে কিভাবে ধরছে, কাকে কি মামলা দিচ্ছে তুমি ভাবতে পারবে না। ধরো ক্রিটিসিজম তো সহ্যই করতে পারছে না, অথচ কিন্তু আমরা কিন্তু ক্রিটিসিজম কিভাবে করছি। আমরা দেখো সবচেয়ে ভুল ডিসিশন দেখো, কংগ্রেস খুব খারাপ আছে। কংগ্রেস তো একটা ছোটলে পার্টি ছিল ওদের মতে, 41টা এমএলএ, কিন্তু কংগ্রেসকে সরিয়ে দিয়ে গেল, ধাপ থেকে ফেলে দিল, ঠিক আছে জনস্বার্থে কংগ্রেস সরে গেল, সরিয়ে দিলাম। আজকে একটা বন্ধু কোনো পার্টি নেই। সিপিএম যত অন্যায় করুক, ঝামেলা করুক, পাশে একটা ফরওয়ার্ড ব্লক পায়, আরএসপি পায়, হ্যাঁ সিপিআই পাচ্ছে, এখন কোনো লোক নেই সাপোর্ট করার। এবং এই ধরনের যারা চাটুকারি করছে, তারা ধরুন এই যে মমতা ব্যানার্জি যখন মানে এতে শুভা প্রসন্ন, আমি শুভাদার নাম বলছি, খুব চেনা লোক বলে, আমি এক একটা দিন একটাকে সান্টা ক্লজ সাজিয়ে দিলাম। মমতা বলতেই পারে, কিন্তু সে তো বলবে ভাই আমি একজন শিল্পী, আমি একজন শিল্পী ভাই, আমার পক্ষে সান্টা ক্লজ সাজা ঠিক হবে না। কালকে হনুমান চালিসার লাইন লাইনে নাচো, লোকে ভালো পাবে, ঠিক হবে না। এই জায়গাটা কিন্তু মমতা ব্যানার্জিকে অ্যালার্ট করছে না। আমি নির্বেদ যখন ছিলাম ঝগড়াঝাটি হতো, কিন্তু আমি স্টিল বলছি, আমি এখনো টেলিভিশনের মাধ্যমে বলছি, ভদ্রমহিলার অনেক হয়তো অনেকে দেখছে এখন, কিন্তু আমি কিন্তু এই রূপটা দেখিনি। আমরা যখন মনে আছে হকার্সদের ব্যাপারে যেদিন সুভাষ চক্রবর্তী কি বলে ওই অপারেশন সানশাইন করলো, আমি মামলাটা করেছিলাম, মমতা ব্যানার্জি পাঠিয়েছিল, খুব লড়াই করার পর অর্ডার হলো যে নোটিশ দিয়ে সরাতে পারবে। তো সন্ধ্যেবেলা ফোন মমতা ব্যানার্জি, বললো ওনারা কনগ্রাচুলেশন আমরা জিতে গেছি। আমি বললাম না, এটা জেতা না, এটা হলো আমরা উকিলরা বলে জিতে গেছি। বলো অজিত পাজা বললেন, অজিত পাজা উকিল হিসেবে বলেছেন, আমি তোমায় পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বলছি, এই নোটিশটা কিন্তু খুব বিভ্রান্তিমূলক। একটা জায়গায় গাছের তলায় টাঙিয়ে দেবে, দুজন উইটনেস করে দেবে, তারপর দিন ভাঙা শুরু হবে। বলে আমি যে দিল্লি যাবো, আমি বললাম তুমি যেও না, দিল্লি যেও না। আবার কিন্তু রাত 12:30 নাগাদ ফোন করেছে, বলো না বলছে এটা ঠিক। আমি তাহলে দেখো, এবং উনি দিল্লি গেলেন, তারপর দিন ভাঙচুর শুরু হলো। কিন্তু ঝগড়াঝাটি যাই হোক, দিনের শেষে কিন্তু একটা রিজন কাজ করতো যে হ্যাঁ ওরা এটা বলছেন, নির্বেদও জানে, আমাদের ডেকে পাঠাতো, চেঁচামেচি হতো, ঝগড়াঝাটি হতো। হ্যাঁ এখন আমি জানি না। এই রাষ্ট্রের প্রতিহিংসার কথা উঠলো, মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে জেলে ভরার কথা বলছেন, তাতে অবশ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী রিয়াক্ট করছেন। আপনাদের পাশাপাশি দুটো বক্তব্যই দেখাবো। লাল চ্যানেল জানেন কাদের কথাই বলছি, 3টে মিলে বসে সকাল থেকে রাত অব্দি কাজ নেই, কর্ম নেই, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। ওদের বলুন কিসের সর্বনাশ? তুমি তো কোনো সংবাদ মাধ্যম নও, তুমি পার্টির সংবাদ মাধ্যম, রাজনৈতিক দলের সংবাদ মাধ্যম। তুমি সিপিএম এর দালালি করে বেড়াচ্ছ, কংগ্রেসের দালালি করে বেড়াচ্ছ, তোমরা দালাল হিসেবে চিহ্নিত হয়ে থাকো। মানুষের কথা বলো না, তোমাদের মুখে মানায় না। আমরা জানি কার কোথায় কতটা শেয়ার আছে, কার কি আছে। এখনো তো কিছু করিনি, যদি করতাম সব কটা জেলে থাকতো। কিচ্ছু করিনি, ভদ্রতা করেছি, সৌজন্যতা দেখিয়েছি। সৌজন্যতা মানে দুর্বলতা নয়। এখন এই সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে আরো কিছু ঘটনা, সবাই জানেন না। সংবাদপত্রের সাংবাদিককে চেষ্টা হচ্ছে জেলে পড়ার মামলা দিয়ে, সম্পাদককে চেষ্টা হচ্ছে, সম্পাদককে ভয় দেখিয়ে দাও, মামলা করে জেলে পড়ব। কোনোদিন আমরা ভাবতে পারিনি সব জিনিস। আমরা সংবাদপত্র যারা আমাদের বিরোধিতা করেছে, আমরা রাজনৈতিক প্রচারে তাদেরও বিরোধিতা করেছি, এখনো করি। আমরা বামপন্থী, তারা সোজাসুজি বলে আমরা দক্ষিণপন্থী। ঠিক আছে, রাজনৈতিক স্তরে সেই কাগজের সঙ্গে আমাদের লড়াই চলবেই, রাজনৈতিক স্তরে চলবে। সংবাদপত্রের সাংবাদিককে জেলে পড়বো, সম্পাদককে ভয় দেখাবো, কোনোদিন এড়াচ্ছে। ওই জরুরি অবস্থার সময় করেছিলেন কংগ্রেসের নেতাই করেছিলেন সিদ্ধার্থ। মদন মিত্র রেজ্জাক মোল্লাকে পাগল বলেছিলেন, আজ রেজ্জাক আবার তার পাল্টা মন্তব্য করেছেন। ঠিক কি বলেছেন রেজ্জাক, কি বলেছিলেন মদন মিত্র, পাশাপাশি দেখাবো। আমরা কিন্তু গন্ডগোল চাই না, আমরা মারপিট
গুন্ডামি, গুলি, বোমা তৃণমূল কংগ্রেস চায় না। যদি জিজ্ঞেস করেন কেন চায় না, এই কারণে চাই না, যদি চাই তাহলে 5 মিনিট পর আর সিপিএম থাকবে না। ম্যাক্সিমাম 5 মিনিট। যেসব মিডিয়া লিখছেন না অমুক তমুক হেন তেন, এই কি একটা পাগল রাজ্জাক, আমার তো লাগবেই 5 মিনিট, এতদিন লাগবে কেন? এরপর এক মন্ত্রী বলছেন আপনি পাগল, আপনি গুন্ডা, কি বলবেন? আমার বয়স তো 17 বছর, আর 72 সাল থেকে একটানা এমএলএ আছি। তাহলে এই ওখানকার লোকেরা পাগলকে ভোট দিয়েছে, তাহলে ওখানকার মানুষ কি অপমান করছে? সেই মন্ত্রীদেরকে কি বলবেন আপনি? না, ওদের তো আমি খারাপ ভাষা বলবো না, ওদের এইটুকু বলতে পারি, যারা আমাকে পাগল বলছে তারা 40 বছর ধরে যারা আমাকে ভোট দিচ্ছে তাদের অপমান করছে, এবং এটা সম্ভব একমাত্র ছাগলের পক্ষে। সুমন বাবু, এই বিষয়ে হ্যাঁ, না টোটালটাই আপনার কি মনে হয় রাজ্য রাজনীতির আক্রমণ প্রতি আক্রমণের স্তরে যে আমরা বারবার সংস্কৃতি ইত্যাদি বলি, তার আরো দুটো পরপর উদাহরণ সৃষ্টি হলো? না, রাজ্য রাজনীতিতে তো ভাষার সন্ত্রাস একটা চলছে সর্বস্তরে। এটা কোনো নির্দিষ্ট দলকে বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে চিহ্নিত করলে হবে না, সবাই এই ভাষা সন্ত্রাসের সঙ্গে যুক্ত, এবং এটা আমাদের ট্র্যাডিশনের অঙ্গ। দীর্ঘদিন ধরে বাংলায় এটা চলছে, গত 34 বছরের সমানে চলেছে, এখনো ভাষা সন্ত্রাস চলছে। ভাষার ব্যাপারে নিশ্চয়ই সংবেদনশীল হওয়া দরকার। মূলত যে ঘটনা মানে যে প্রতিক্রিয়া সুব্রত মুখোপাধ্যায় দিয়েছেন সেই ব্যাপারে যেটা প্রাথমিক পর্বে যেটা আমার মনে হচ্ছে, যেটা যে সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্যকে 3টে পার্টে ভাগ করে আলোচনা করা উচিত। সেটা হচ্ছে যে প্রথম পার্টে তিনি যেটা বলেছেন যে রাজ্যপালের অধিকার বা এই ব্যাপারগুলোতে তার ভাষা ব্যবহারের ক্ষেত্রে সংযম দেখানো উচিত ছিল। মানে রাজ্যপালের যে বক্তব্য, সেই রাজ্যপালের বক্তব্য কিন্তু এটা ঘটনা কোনো জায়গায় কোনো নির্দিষ্ট পার্টিকে চিহ্নিত করে সেখানে কিছু বলা হয়নি, অর্থাৎ সেখানে ভাষা ব্যবহারের ক্ষেত্রে সংযম দেখানো উচিত ছিল। দ্বিতীয় যে বক্তব্যটা তিনি পেশ করেছেন সেটা কিন্তু খুব খেলে দেওয়ার মতো কথা নয়। যদি আমি মানে নিরপেক্ষ দিক থেকেও দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু এই কথাটা উনি বলেছেন যে যদি ওনার মনে হয়ে থাকে যে প্রশাসনিক স্তরে কোনো দুর্বলতা আছে বা প্রশাসন ঠিকমতো কাজ করছে না, পুলিশ ঠিকভাবে কাজ করছে না, তাহলে তিনি সরকারি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে ডেকে তার জবাবদিহি চাইতে পারতেন, কি পরিস্থিতি সম্পর্কে জানতে পারতেন। আর তৃতীয় যে বক্তব্যটা রেখেছেন সেটাও কিন্তু খুব উল্লেখযোগ্য, খুব প্রাসঙ্গিক। যে ঘটনা আপনাকে বলে রাখি যে আজকে পার্থ চট্টোপাধ্যায় গিয়ে দেখা করেছেন রাজ্যপালের সঙ্গে। হ্যাঁ, রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। আমি বলছি যে ঘটনাটা রেজ্জাক মোল্লাকে ঘিরে হয়েছে, যে ঘটনাটা খুব নিন্দনীয়। মানে ওই রকম একজন বয়োজ্যেষ্ঠ মানে প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা আমরা সেটার নিন্দা করি, সেটা নিয়ে কোনো বক্তব্য নয়। কিন্তু ঘটনাটা যেটা ঘটেছে সেই ঘটনাতে কিন্তু ক্রমাগতভাবে যে জায়গাটা উঠে আসছে সেটা হচ্ছে যে একপাক্ষিক একটা বক্তব্য, যে রেজ্জাক আক্রান্ত হয়েছেন। কিন্তু রেজ্জাক যেই জায়গায়, রেজ্জাক মোল্লা যেখানে গিয়ে উপস্থিত হলেন সেটা একটা বিরোধী পার্টির একটা সভা চলাকালীন তিনি সেখানে উপস্থিত হলেন, অর্থাৎ এই ক্ষেত্রে তারও একটা রেসপন্সিবিলিটি রয়েছে। এবং রেজ্জাক মোল্লা সম্পর্কেও বিভিন্ন অভিযোগ আছে, যে কথাটা সুব্রত মুখোপাধ্যায় বলেছেন যে তার পরিস্থিতি সম্পর্কে জানা উচিত ছিল, এবং রেজ্জাক মোল্লা কিভাবে সেখানে ক্যানিং এবং ভাঙড়ে তার সন্ত্রাসের যে দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে তার একটু জেনে নেওয়া উচিত ছিল। অর্থাৎ তিনি মূলত বক্তব্যটা যেটা রেখেছেন, রাজ্যপাল রেখেছেন, এটা ঘটনা। আমি সুমনবাবু রাজ্যপাল নিয়ে আপনার বক্তব্যে আসবো, তার আগে সরাসরি চলে যাব গৌতম দেব। এই মুহূর্তে এই রাজ্যপাল বিতর্ক নিয়ে মুখ খুলেছেন একটি জনসভায়। সারা ভারতবর্ষের নিরাপত্তার 1 নম্বর লোক ছিলেন। মানে প্রতিদিন প্রধানমন্ত্রীকে ওনার সাথে মিটিং করতে হবে। পাকিস্তান সীমান্তের অবস্থা কি, চীন সীমান্তের অবস্থা কি, বাইরের দেশ থেকে গুপ্তচররা কি রিপোর্ট পাঠাচ্ছে, ভেতরের গুপ্তচররা কি রিপোর্ট পাঠাচ্ছে, এই সারা ভারতবর্ষের সব রিপোর্টের ফাইল যিনি এক জায়গায় করে প্রধানমন্ত্রীকে সকালবেলায় পড়াবেন, তিনি হচ্ছেন নিরাপত্তার প্রধান পরামর্শদাতা, যিনি রাজ্যপাল হয়ে এসছেন, আইপিএস অফিসার। এমনি যে অনেক কথা বলেন তা না, আমাদের সাথে খুব সখ্যতা আছে তাও না, রাইটিস্ট সেন্টিস্ট পলিটিক্সের সাথে আছেন, এবং বেসিক্যালি একজন অফিসার। তিনি কাল কি মন্তব্য করলেন গভর্নর, সেটা আপনারা দেখলেন। আপনাদের এবার দেখাবো আজকে মাননীয় রাজ্যপাল ঠিক কি বললেন সাংবাদিকদের। Minister Mr. Subrata Mukherjee has said that you are under scanner, you are under national scanner, that you are speaking political language. I speak the language of a governor.
Do you stand by your comment? Sir, do you stand by your comment? Of course I stand by my comment. শোন বাবু, রাজ্যপাল নিয়ে আপনি বলছেন। হ্যাঁ, যেটা বলছিলাম, যেটা যে মানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার ক্ষেত্রে যেটা মানে স্বাভাবিকভাবে যে প্রতিক্রিয়াগুলো খুব দ্রুত উঠে আসছে, সেটা কিন্তু একটা একপাক্ষিক প্রতিক্রিয়া। মানে সমস্ত দোষটাই তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়ে দেওয়া বা আরাবুল ইসলামের উপর চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা হয়, যে এক হাতে কিন্তু তালি বাজে না। মানে প্রভোকেশন ছিল এবং এই প্রভোকেশনের মাধ্যমেই সেখানে ঘটনা ঘটেছে। ভাঙড়ের ইতিহাস যদি আপনি পূর্বেকার দেখেন, সেখানে ভাঙড়ে গোলাগুলি চলেছে, প্রচুর খুন হয়েছে। মানে আমি বলছি রেজ্জাক মোল্লার বিরুদ্ধেও প্রচুর কেস রয়েছে, সাত্তার মোল্লার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেখানে প্রচুর অস্ত্রশস্ত্র পাওয়া গেছে এবং এটা দীর্ঘদিনের ইতিহাস। ওই জায়গার ট্র্যাডিশনাল ইতিহাস যদি দেখেন, ওখানকার যদি ট্র্যাডিশন দেখেন, এখানে গোলাগুলি চলা বা এই ধরনের হিংসাত্মক ঘটনা, এই ব্যাপারটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা, তারই প্রতিক্রিয়া। এবং ঘটনা যেভাবে ব্যাপারটা এগোচ্ছে সেটা হচ্ছে যে 2008 হিংসা কখনো স্বাভাবিক হতে পারে না। স্বাভাবিক মানে সেটা সেই অঞ্চলের মানুষের কাছে স্বাভাবিক হয়ে গেছে। তাহলে তো উপদ্রুত এলাকা ঘোষণা করা উচিত। দীর্ঘদিন ধরে ঘটেছে, তাহলে তো ঘটনা উপদ্রুত এলাকা ঘোষণা করা উচিত। বহু সময় তো এই ধরনের ঘটনা সেভাবে সংবাদ মাধ্যমে আসে, মানে গাজা ভূখণ্ডের মতো 2005 অনওয়ার্ড যেভাবে মিডিয়া সক্রিয় হয়েছে, মিডিয়া যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসের ঘটনাগুলো তুলে এনেছে, 1990-1980 দশকে সেই জিনিস ছিল না। সুতরাং যে পরিস্থিতিটা সেই সময় সেখানে ছিল, সেই জায়গাগুলো কিন্তু সঠিকভাবে উঠে আসে। এইটা কি ছিল আজকে বলবেন? কি ছিল আজকে ব্যাপারগুলো উঠে আসছে, এইটা বড় দরকার। এবং এই উঠে আসার কথাটা সেই উঠে আসার ব্যাপারটাও দিতে পারো না এবং বলতে হবে কি ছিল, কি ছিল, কি ছিল ওখানে জমির আন্দোলন বামপন্থীরা দীর্ঘ বাতাবরণ আপনারা সৃষ্টি করেছিলেন। আরে ভারতে কোথাও কোনো মন্ত্রী তদন্তের আগে বলেনি আরাবুল সঠিক। বহু ঘটনা ঘটেছে। আমি একবারও বলছি না আরাবুল সঠিক, আপনি অন্যদিকে মন্ত্রী বলছেন, আপনি কি বলছেন? আমি সেটা কথা বলছি না, সেটা কথা নয়। মন্ত্রী বলছে দাঁড়িয়ে যে তদন্ত, এরকম ধরনের বহু ঘটনা দীর্ঘদিন ধরে ঘটেছে। কখনো ঘটেনি? হ্যাঁ, বহু ঘটনা ঘটেছে এরকম, এবং সেই ঘটনাগুলোর অধিকাংশ ঘটনাগুলো সরাসরি ভাবে সেই সময় না, সেই সময় ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আসেনি, এটা আপনারা অস্বীকার করতে পারেন না। এবং আপনাদের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের সাক্ষী সারা রাজ্যের মানুষ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভুল কাজকে সমর্থন করছেন না, ভুল কাজকে সমর্থন নয়। আপনারা তো এখন এমন ভাবে বলার চেষ্টা করছেন যে সমস্ত ঘটনাটাই 2 বছর ধরে ঘটছে। আপনারা দীর্ঘদিন ধরে যে ঘটনাগুলো ঘটিয়েছিলেন, এখন সেই যে ঘটনার যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন থেকে হঠাৎ করে সরে এসে রাজ্য সরকার সঠিকভাবে পরিচালিত হতে পারবে, তার জন্য সময় দরকার। এটা অস্বীকার করার জায়গা নেই কোনো। আপনারা একটা সন্ত্রাসের ট্র্যাডিশন তৈরি করেছিলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর দিনহাটা প্রসঙ্গে একটা কথা উদয়নবাবু বললেন যে দিনহাটাতে যে প্রতিবাদ যে হয়নি তা নয়। আমরা ওয়েবপুটাতে আমরা বিরোধী পক্ষ আমরা চিঠি দিয়ে দিনহাটার গুলি চালানোর ঘটনার প্রতিবাদ করেছিলাম, চিঠি দিয়ে প্রতিবাদ করেছিলাম, এবং তার জন্য মিটিং ডাকা হয়েছিল না, তার জন্য মিটিং ডাকা হয়েছিল এবং খুব আশ্চর্যজনকভাবে আপনাদের ফরওয়ার্ড ব্লকের যারা প্রতিনিধি ছিলেন তারা একেবারে আমি দিনহাটা বিতর্কে ঢুকতে চাইছি না, তার কারণ তাহলে অনেক বিতর্ক করতে হবে। বা মাননীয় অশোক ঘোষই শোনা যায় রিপোর্টটা বের করতে দেন। হ্যাঁ, একটা জিনিস, আচ্ছা আরাবুল কি এখন তৃণমূলের সম্পদ না আপদ? না, সম্পদ আপদ সেটা তো দল বুঝবে, দল সেখানে আমি মিরাতুন্দির কাছে যাব। মিরাতুন্দি, এই যে সার্বিক এবং আজকে যে নতুন আরেকটা বিতর্কের সৃষ্টি হলো একেবারে সাংবিধানিক স্তরে, রাজ্য সরকার বনাম রাজ্যপাল, একটু যদি আপনার মন্তব্য পাই। সময় কতটা আছে বলুন না, আপনি বলুন, অনেকক্ষণ আছে। মাঝখানে ইন্টারফেয়ার করলে না, একটু তো জিজ্ঞেস করবো মাঝে মাঝে, বলুন প্লিজ। যেটা মনে হচ্ছে, আমাদের এই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল নন্দীগ্রাম ঘটনার সময় বলেছিলেন, হাড় হিম করা সন্ত্রাস। সেই সময় যারা বিরোধী দলে ছিলেন তারা সেই কথাটিতে বা মন্তব্যটিতে খুব খুশি হয়েছিলেন। বর্তমান রাজ্যপাল বলছেন দেশে রাজনীতি নয়, গুন্ডামি চলছে। আমি একেবারে সঠিক উদ্ধৃতি করতে পারলাম না, গুন্ডামি চলছে, রাজ্যে গুন্ডামি চলছে, হ্যাঁ সেটার বাংলা গুন্ডামি চলছে। তো আমার মনে হলো দুজনই রাজ্যে দুই সময়ে সংঘটিত যে অন্যায় কর্ম, দুজনেই একই ধরনের নিন্দা করেছেন। অন্যদিকে আমরা ছবি দেখতে পাচ্ছি সরকার পক্ষে, অর্থাৎ তখনকার সরকার পক্ষের বিরোধী নেতৃত্বে যারা ছিলেন
তারা খুশি হয়েছিলেন। আর এখন যখন সেই বিরোধী নেতৃত্ব আজ শাসক পক্ষে এসেছেন, তখন তাদের সম্পর্কে যে একই ধরনের মন্তব্য, সেই মন্তব্যে প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি একেবারে উল্টো। অর্থাৎ একই দলবল, কিন্তু তারা বিরুদ্ধ সমালোচনা সহ্য করতে পারছেন না। এবং বিরুদ্ধ সমালোচনা মানে কি, একই ধরনের কথা, দুটো কথাকে উনি আরও পরিশীলিত ভাষায় বলেছিলেন হাড় হিম করা সন্ত্রাস, আর ইনি আরেকটু অপেক্ষাকৃত স্থূল ভাষায় বলেছেন। তাহলে কি মীরাতুন্দি শাসকের চেয়ার বিরোধিতা বা সমালোচনা সহ্য করতে পারে না? কোথাও একটা অসহিষ্ণুতা তৈরি হয়। অবশ্যই, এবং তার মূলে রয়েছে, আমি তো ব্যক্তিগতভাবে যা বুঝতে পারছি এই বয়সে এসে, সেটা হচ্ছে ক্ষমতার ক্ষমতা খুব মারাত্মক। সেই ক্ষমতার আশেপাশে আসলেই সর বদলে যায়, আর কেন্দ্রে এলে তো হবেই, ক্ষমতার আসন দখল করলে হয়, দেখা যাচ্ছে। কিন্তু আমি সেই কথাতে পরে একটু আসছি, সেটাতে একটু ব্যাখ্যা আছে। তার আগে বলি, এই যে গুন্ডামির কথাটি রাজ্যপাল বলেছেন, তাতে খুব অখুশি হয়েছেন, তীব্র মন্তব্য সব করছেন সরকার পক্ষের নেতৃবৃন্দ। কিন্তু আমি তো মনে করছি, আমার জ্ঞান বুদ্ধি মতে তারা তো এটাকে সমর্থন করছেন। কেননা গত কয়েকদিন ধরে রেজ্জাক মোল্লার উপর যে আক্রমণ করা হয়েছে, এবং যিনি করছেন আরাবুল ইসলাম, তার সম্পর্কে যে সমস্ত মন্তব্য করা হচ্ছে বা তার ক্রিয়াকাণ্ডকে যেভাবে ডিফেন্ড করা হচ্ছে, মানে সাফাই গাওয়া হচ্ছে, যে এই ধরনের কথাও রয়েছে। বুদ্ধের, আমি একটা কোথায় যেন শুনছিলাম ওরকম, বুদ্ধের বাণী দিয়ে কি এই রোখা যাবে নাকি রাজ্য, এই যুধিষ্ঠিরের বাণী দিয়ে না, যুধিষ্ঠিরের মতো হলে কি হবে নাকি, আরাবুলকেই দরকার। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে রেজ্জাক মোল্লা ছিলেন গুন্ডামি তিনি করতেন। সমীর একটু আমার খেয়ে হারিয়ে যাবে, আমি তো এবং আমি মনে করছি তারা নিজেরাই কিন্তু সাক্ষ্য দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন। কারণ বলছেন যে গুন্ডামিকে গুন্ডামি দিয়েই প্রতিরোধ করা যায়, মানে ভাষাটা একদম এরকম না হলেও একই কথা, এক ধরনের তাদের ভাষায় বলছেন। তাহলে গুন্ডামি দিয়েই এখন সরকারতন্ত্র, প্রশাসনতন্ত্র, রাজ্য শাসন চলছে, এটা কিন্তু তারাই বলছেন। অতএব তাদের এত অসন্তোষ কেন, এত রাজ্যপাল সম্পর্কে তারা ক্ষুব্ধ হচ্ছেন কেন? আর একটা কথা খুব মনে হচ্ছে, যেটা সুমন এক্ষুনি বলছিলেন, যে বিরুদ্ধতাটা সহ্য করতে না পারা, বিরুদ্ধ সমালোচনা। ঠিকই মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলেন, এবং আমরাও সবাই বলি, গণতন্ত্রের কথা। গণতন্ত্রের গোড়ার কথা কিন্তু নির্ভয় সমালোচনা সমস্ত স্তরের মানুষ করতে পারবে, জনগণ করবে, বিরোধী পক্ষ করবে, সরকার পক্ষের সমর্থকরাও করবে। এই নির্ভয় সমালোচনাটা যেখানে থাকে সেইখানেই প্রকৃত গণতন্ত্র থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে খোদ মুখ্যমন্ত্রী, এবং এক্ষুনি একটা কথা আমরা দুজনের মন্তব্য শুনতে পেলাম, এখনকার মুখ্যমন্ত্রী এবং আগের মুখ্যমন্ত্রী দুজনে বেশ সুন্দর করে নিজেদেরই, ওই হিপোক্রেসি বলাটা এরা মাননীয় বলা যাবে না, কিন্তু নিজেরাই নিজেদের বিরুদ্ধতা করছেন। সেখানে সব ঠিক আছে, কিন্তু অন্যেরা বিরুদ্ধতা করলেই মুশকিল। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যেভাবে বললেন, আর আগের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী কি বললেন একটু শুনিয়ে দিয়েছো একটু আগে। তিনি বললেন যে তিনি গণতন্ত্র মানেন, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলে গেলেন। আর আগের মুখ্যমন্ত্রী তিনি বললেন যে সংবাদ মাধ্যমের উপর আক্রমণের কথা। কি সুন্দরভাবে বলে দিলেন যে কখনোই নয়, আমরা এরকম সম্পাদকের উপর আক্রমণ, এ বাবা ভাবা যায় না টাইপের করে মন্তব্য করলেন। তো এই দুজনের এই সাধু বাক্য দুটি খুব ভালো, কিন্তু দুজনেই বিরোধী অবস্থানে থাকলেই দুজনে এরকম সাধু বাক্য বলেছেন। আর যখনই ক্ষমতার আসনে দুজনে বসেছেন তখনই কিন্তু তাদের ক্ষমতার স্বর শোনা গেছে। অতএব বিরুদ্ধতাটা সরকারের আসনে বসে, ক্ষমতার আসনে বসে বিরুদ্ধতা, সেটাই রাষ্ট্রনীতি হয়ে গেছে। গত সরকারের আমল থেকে ধারাবাহিকভাবে চলছে। বর্তমান সরকার বিরোধী অবস্থাতে থাকার সময় বর্তমান সরকারের নেতা নেতৃবৃন্দ
খুব ভালো ভালো কথা বলেছেন, কিন্তু এখন সেসব তারা ভুলে গেছেন। একেবারে এক সুরে কথা বলছেন, বিরুদ্ধতা সহ্য করতে পারছেন না। এমনকি এখন এই মুখ্যমন্ত্রী চেয়ারে বসেও তিনি বিরোধী দলনেত্রীর মতোই কথা বলছেন, কেননা বারংবার সিপিএম এর সমালোচনা। তখন তারা কি করেছিলেন, এখন তারা কি করেছিলেন, বিরুদ্ধ সমালোচনা তার খুব তীব্র ভাষায় করছেন। অর্থাৎ তিনি নিজে যখন সমালোচনার ভাষা ব্যবহার করবেন সেগুলো সব ঠিকঠাক, অন্যে যেই সমালোচনার কথা বলবেন সেগুলো সহ্য করা যায় না। এই দোষে তিনি কেবল দোষদুষ্ট নন, আমি মনে করি এই চেয়ারটাই, ক্ষমতাটাই, এই আসনটাই বড় মুশকিলের। এখানে যারাই বসে তাদের এইরকমই আচার আচরণ লক্ষ্য করা যায়। আরেকটি মন্তব্য আমার আছে, সময় আছে কি? নেহেরুজির কাছে এটা ভেবেছিলেন না, আমি এখনকার গত কয়েকজনের সম্পর্কে বলছিলাম। আমি আরেকটি প্রশ্ন রাখবো খালি আমাদের মাননীয় নেতা নেত্রীদের কাছে। এরা যখন এখন মন্ত্রী আর সংসদ ইত্যাদি জায়গা থেকে, প্রত্যেকে কে কি আমার অত মনে থাকে না, জায়গা থেকে যেভাবে কথা বলছেন, আমার তো মনে হচ্ছে না এরা কেউ জনপ্রতিনিধি, এরা সব দলীয় প্রতিনিধি হয়ে কথা বলছেন। স্বরগুলো প্রত্যেকে নিজের নিজের দলের পক্ষে স্বর, কিন্তু জনপ্রতিনিধি হওয়াটা কি এরা ভুলে গেলেন? জনগণের কথা কি এরা ভুলে গেলেন? সন্ত্রাস সৃষ্টি না করে যদি এরা সদিচ্ছা পোষণ করতেন, ওই ভাঙড়ে যদি ভালো কাজ করতেন, আমি 100% শিওর, 100% নিশ্চিত যে ওখানকার মানুষজন এদের ভোট দিত পঞ্চায়েতে। তার জন্য দুঃশাসন বা যুধিষ্ঠিরের দরকার হতো। একেবারে আমাদের সময় একেবারে শেষ। অনুপদা, আপনার ছবি দিয়ে অনুষ্ঠান শেষ করব। একেবারে লাল কার্ড দেখানোর ছবি এঁকে ফেলেছেন, কিন্তু একেবারে নিজের অবস্থানে অনর মাননীয় রাজ্যপাল। ঠিক এইটাই তার অবস্থান, একেবারে নিজের বক্তব্যে অনর মাননীয় রাজ্যপাল। আমরা এই অনুষ্ঠান শেষ করব, কিন্তু এই অনুষ্ঠানের নাম আমরা দিয়েছিলাম টার্গেট প্রতিপক্ষ। সম্ভবত এই প্রথম আমাদের দেশে, বিদেশেও এরম নজির আছে বলে জানি না, যে একটি চ্যানেলের একটি অনুষ্ঠানকে আক্রমণ করে দিনের পর দিন নেতা নেত্রীরা ভাষণ দিচ্ছেন। আমরা তাতে আনন্দিত, তাদের অনেক ধন্যবাদ প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য। কিন্তু এই শহরের অনেক মানুষ যারা নানা সময় এই অনুষ্ঠানে এসছেন, তারা ক্ষুব্ধ হয়েছেন, তাদের কিছু বক্তব্য আছে। আজকের এই অনুষ্ঠান শেষ করব তাদের বক্তব্য। আমি প্রতিপক্ষের অনুষ্ঠানে যাই, চ্যাট শোয়ে যাই প্রতিবাদ করার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য। এই সরকারকে আমি প্রথমত সমর্থন করতাম, কিন্তু এই সরকার যে সমস্ত অন্যায় কাজ করছে, প্রত্যেকটাই অন্যায় কাজ। আমি বলতে পারি এই জন্যেই প্রতিপক্ষের অনুষ্ঠানে যাই। প্রতিপক্ষ অনুষ্ঠানটা তো হয় নিরপেক্ষভাবেই, কারণ সেখানে সমস্ত দলের রাজনৈতিক মানুষরা, ব্যক্তিত্বরা আসেন, কংগ্রেস আসেন, সিপিএম আসেন, তৃণমূলের বক্তারাও আসেন, এবং সবাই সবারই অভিমত সেখানে প্রকাশ করেন। আর আমাদের মতন যারা আছি নিরপেক্ষ, আমরাও যেটা মনে হয় সঠিক সেটা আমরা সেখানে গিয়ে বলি। এই প্রতিপক্ষ অনুষ্ঠানের নাম করে যদি কেউ করেন আর কি, মানে মতামত প্রকাশ করেন বা প্রতিপক্ষ অনুষ্ঠানকে আক্রমণ করেন, তাহলে আমার মনে হয় সেটা বোধহয় ঠিক হচ্ছে না, সে কাজটা ঠিক নয়। যারাই প্রতিবাদ করেছিলেন, যারাই পরিবর্তন চেয়েছিলেন, তারাও এসেছিলেন এই প্রতিপক্ষ অনুষ্ঠানে, এবং তৃণমূল নেতাদের দেখেছি তখন তারা কেউ মন্ত্রী হননি, তারা ক্ষমতায় আসেননি, তারাও সানন্দে এসেছেন, সুন্দর হেসে হেসে এনজয় করেছেন প্রতিপক্ষ অনুষ্ঠানটা। তৃণমূল নেতারা যেমন এখন আর আসেন না, কারণ যেহেতু ঠিক সময়টা ওদের অনুকূলে নেই এবং ওদের বিরুদ্ধে কথা হচ্ছে, ফলে ওরা আসেন না। এবং সেই কারণেই এই আক্রমণ, নির্দিষ্ট দুটো চ্যানেলকে লক্ষ্য করে কথাগুলো বলা হয়, কিন্তু এটা করে সর্বনাশ ঠেকানো যাবে না। কত রকম ভাবে যে গণতন্ত্রকে আঘাত করা যায়, এটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ।
মানে ওরা কি বলতে চাইছেন যে এবিপি আনন্দ থেকে প্রতিপক্ষ অনুষ্ঠানটা হবে না এবং সেখানে গিয়ে মানুষ তার নিজের কথা বলবে না বা প্রেসের এই রাইটটা নেই যে তারা কি জিজ্ঞেস করবে বা কোন বিষয়টা নিয়ে তারা আলোচনা করবে সেটা কি সরকার ঠিক করে দেবে? এটা আমার মনে হচ্ছে একটা মানে আরো বড় কোনো স্টেপ হয়তো সরকার নিতে যাচ্ছে এবং তারই একটা সূচনা হিসেবে হয়তো প্রতিপক্ষকে এইভাবে আক্রমণ করা হচ্ছে। এই এবিপি আনন্দ যখন আজকে তৃণমূল নেত্রীকে নিয়ে সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা দেখাতো তখনই তাদের মনে হয়নি যে এবিপি আনন্দ তাদের শত্রু। নন্দীগ্রামের কাহিনী যখন প্রচার হবে তখন তৃণমূলে ভালো লাগবে, আর ভাঙড়ের কাহিনী প্রচার হলে তৃণমূলের খারাপ লাগবে। এই বিচারিতার আমি বিরোধিতা করি। এবিপি আনন্দ একটি চ্যানেল, এমনি অনেক চ্যানেল আছে তারা বড় কিছু দেখায়, তাদের একটা অনুষ্ঠান আছে প্রতিপক্ষ। কালকে আমি দেখে অবাক হয়ে গেলাম, সেখানে ঘোষণা করা হচ্ছে প্রতিপক্ষকে আমরা চলতে দেব না। সংবাদপত্রের কণ্ঠরোধ করবে কেন? প্রতিপক্ষের সমালোচনা না করে আত্মপক্ষের সমালোচনা করুন। তারা নিজেদের আয়নায় নিজেদের দেখুন, তাদের আত্মপক্ষকে সমালোচনা করুন। তাদের মুখ দিয়ে যে নিঃসৃত বাণী, সেই বাণী কিন্তু বাংলার গৌরব আনছে না। সেই বাণী কিন্তু ভাষার সংস্কৃতি, বাংলার ভাষা সংস্কৃতিকে ব্যথিত করছে, দুঃখিত করছে এবং বাংলার বুদ্ধিজীবী সাহিত্যিক সকলেই এক বাক্যেই কথা বলছেন, তারা প্রতিপক্ষে আসেন, প্রতিপক্ষ নয় আত্মপক্ষের সমালোচনা করুন। প্রতিপক্ষ হচ্ছে একটা আসর, যে আসরে দাঁড়িয়ে মানুষ কথা শোনে, যে কথা মানুষ বলে সেগুলো বহু লক্ষ লক্ষ দর্শক দেখে এবং দেখে একটা সিদ্ধান্ত করে যে কে সঠিক কে বেঠিক। আমি বলে দিলাম আমাকেই বিশ্বাস করতে হবে তা তো নয়। আমার কথা শুনবে, আমার বিরোধী দলের কথা শুনবে। তৃণমূল বিরোধী দলের কথা স্তব্ধ করে দিতে চাইছে, সেই জন্য প্রতিপক্ষের উপর তারা এত রাগ। পারিপার্শ্বিক যে আবহাওয়া তাতে তৃণমূল ভীত এবং এমনিতেই নির্বাচন পঞ্চায়েতের এগিয়ে আনতে চাইছিল, তার কারণ জনমত ধীরে ধীরে তলানিতে টেকছে এবং সেখানে প্রতিপক্ষের মতো একটি সত্যিকারের বাস্তববাদী কার্যক্রম তৃণমূলের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই ভয়ের থেকেই এখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে কি করব সেটা বুঝে পাচ্ছে না। সরকার বা সরকারের মন্ত্রী তারা যদি বিশেষ চ্যানেল, বিশেষ কার্যক্রম, যেমন আমি প্রতিপক্ষের ক্ষেত্রে দেখলাম টার্গেট করছে, তো প্রতিপক্ষর মতো কর্মসূচিতে হচ্ছে যেখানে ডিবেট বা ডিসকাশনকে এনকারেজ করা হচ্ছে। এরা বিরোধিতা কারা করবেন? যারা নিজের দলের মধ্যে কখনো তর্ক বিতর্ক করেননি, সাহস করেননি কথা বলার, যারা দ্বিমত পোষণ করতে পারেন না, নিজের মত জানাতে পারেন না, সবসময় হুকুমদারি করেন এবং যারা রাজ্যের মানুষের উপর হুকুমদারি চাপিয়ে দিচ্ছেন। যারা সংবাদ মাধ্যমকে রোজ গালাগালি করছে, জুডিশিয়ারিকে রোজ গালাগালি করছে, গণতন্ত্রের প্রতি তাদের বিন্দুমাত্র বোধ নেই, প্রতিপক্ষটাকে তাদের পছন্দ হচ্ছে না বলে লোক পাঠাবার মতন সুযোগ তাদের নেই বলে তারা মনে করছে, কারণ উত্তর দেওয়ার কিছু নেই। সংবাদপত্র বা বিরোধী মতের কণ্ঠরোধ করা হচ্ছে, অনেকগুলো ঘটনা আমরা সেটা দেখতে পাই। সেই নীতির সাথেই সঙ্গতিপূর্ণ হচ্ছে প্রতিপক্ষের উপরে আক্রমণ। আতঙ্কিত হয়ে যাচ্ছে, জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এত অল্প সময়ের মধ্যে জনবিচ্ছিন্ন হয়ে যাবে সেটা ওরা বুঝতে পারেনি। ওদের কাজ কর্মেতে মানুষের অসন্তোষটা বৃদ্ধি পাচ্ছে, ওদের স্টাইল অফ ফাংশনটা খুবই খারাপ, খুব অগণতান্ত্রিক, একটা ফ্যাসিবাদী একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষে প্রতিপক্ষ অনুষ্ঠানটা একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে আরও সমৃদ্ধ করা, সেটাই কিন্তু লক্ষ্য হওয়া উচিত এবং তাতে প্রত্যেকেই আমরা এক অপরের সঙ্গে তর্ক করব, বিতর্ক করব, এক অপরের মতামতকে খণ্ডন করব, কিন্তু অনুষ্ঠানটা চলতে থাকুক, আর সেটাই কাম্য। সত্য আমার বিরুদ্ধে গেলেও সত্য কিন্তু কখনো বঞ্চনা করে না। আমাদের রাজনীতিকদের, কি বিরোধী পক্ষ কি ক্ষমতাসীন, আমাদের সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। সংবাদ মাধ্যম আমাদের সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। প্রতিপক্ষ চলতেই থাকবে, আমাদের অপছন্দ হতেও পারে, কিন্তু সংবাদ মাধ্যমকে বয়কট করা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। গণতন্ত্রে নিশ্চিতভাবে পক্ষ প্রতিপক্ষ বাদানুবাদ এটা সবসময়ের জন্যই থাকবে। আমরা দেখেছি যে যারা আজকে এই বিষয়ে প্রতিবাদ করছেন তারাই একসময় অল্প কিছুদিন আগেও দেখা গেছে
যে এইসব ব্যাপারে তারা বড় বেশি কথাবার্তাগুলো বলতে মনে হতো যেন এরাই খুব বেশি গণতন্ত্রী। যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা পার্টিকুলারলি একটা দুটো চ্যানেলকে, একটা দুটো প্রোগ্রামকে অ্যাটাক করছে, এটা রাজনৈতিক দলের লক্ষণ রেখাটা তারা অতিক্রম করে যাচ্ছে, গণতন্ত্র আঘাতপ্রাপ্ত হয়েছে। পরমত সম্পর্কে বা বিরুদ্ধ মত সম্পর্কে আমরা এত বেশি প্রতিক্রিয়াশীল। আজকে এই যে চ্যানেল সম্পর্কে এত মানে কি বলবো, মাননীয় মন্ত্রী মহোদয় তারা মঞ্চে দাঁড়িয়ে একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যম সম্পর্কে তোপ দাগছেন, খুব মানে দুটোই আমার মনে হয়েছে হাস্যকরও লেগেছে আবার দুর্ভাগ্যজনকও লেগেছে।